হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 27 তারিখ জন আন্দোলন পোর্টালে আপনারা কি থিম এবং কি অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন। তো 27 তারিখ যেহেতু আমাদের ছুটি ছিল, সেই জন্য আমি যে পিডিএফটি ওপেন করেছি সেখানে 28 তারিখের যে থিম সেটি কিন্তু আমাদের অর্ডার অনুযায়ী 27 তারিখে পুট করতে হবে। অর্থাৎ ছুটির যে দিনটা ছিল সেটা যেহেতু আমাদের চেঞ্জ হয়েছে, সেই জন্য সেই থিম এবং অ্যাক্টিভিটিটা আমাদের পরিবর্তন হয়েছে এবং সেই 28 তারিখের থিমটাই কিন্তু 28 তারিখ যেহেতু ছুটি, সেই জন্য তার আগের দিনকে আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ 27 তারিখ। তো দেখুন এই পিডিএফে 27 তারিখের, অর্থাৎ সেখানে আপনারা যেটা পিডিএফে পাবেন সেটা হলো 28 তারিখ। তো 28 তারিখের কি থিম এবং অ্যাক্টিভিটি যেটা আপনারা 27 তারিখে পুট করবেন। এবং আপনাদেরকে বলে রাখি 26 তারিখে অর্থাৎ মঙ্গলবার কিন্তু কোনো রকম কোনো থিম এবং অ্যাক্টিভিটি আপনাদেরকে সাবমিট করতে হবে না। অর্থাৎ 26 তারিখ জন আন্দোলন পোর্টালে কেউ কোনো রকম কোনো থিম অ্যাক্টিভিটি পুট করবেন না। 26 তারিখে না, সেটা 27 তারিখে আপনারা পুট করবেন এবং 28 তারিখ ছুটি আছে, 28 তারিখেও কিন্তু করতে হবে না। তো তারপরে একদম 29 তারিখেও করতে হবে। তো আমাদের যেহেতু আর খুব বেশি থিম বাকি নেই, তো আমরা দেখে নেব যে 28 তারিখের, অর্থাৎ যে ছুটির দিনটা যেটা ছিল 27 তারিখ, সেই দিন আপনারা কি থিম পুট করবেন, অর্থাৎ বুধবারের দিন আপনারা কি থিম পুট করবেন। মঙ্গলবার কিন্তু কেউ কোনো রকম জন আন্দোলন পোর্টালে কোনো থিম এবং অ্যাক্টিভিটি পুট অবশ্যই করবেন না। তো এখানে দেখুন আমি যে থিমটা সেটা এখানে দেওয়া রয়েছে যে স্বাস্থ্যকর জীবনযাত্রা, এটা হলো 27 তারিখের থিম। তো 27 তারিখে এইরকম টাইপের থিম কি রয়েছে সেটা আমরা দেব। তো তার আগে আমরা সেন্টারটা কিভাবে চালাবো সেই দিন, অর্থাৎ 27 তারিখ অর্থাৎ বুধবারে আমরা কিভাবে সেন্টার চালাবো এবং কিভাবে আমরা কি মিটিং করব না কিভাবে কি কেন্দ্র পরিচালনা করব এবং আমাদের কি অ্যাক্টিভিটি থাকবে এবং কি ধরনের ছবি আমরা সাবমিট করব, সেই নিয়ে ডিটেলস ভিডিওটি আমি এখানে বলে দিচ্ছি আপনাদেরকে। অবশ্যই ভিডিওটি যারা দেখছেন লাইক শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো এটা অবশ্যই লেভেলটা এডাব্লিউসি, অর্থাৎ আমরা এডাব্লিউসিতে এটা পালন করব। তো এখানে কি পালন করতে হবে আপনারা দেখে নিন, এখানে একটু ডিটেলসে বলা রয়েছে এবং আমি আপনাদের এটি খুব সহজ করে বোঝার জন্য একটা পিডিএফ রেডি করেছি, সেটিও আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেব। তো এখানে বলা রয়েছে বাড়ি গিয়ে আলোচনা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা উপভোক্তাদের বাড়িতে গিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। পরিদর্শনের সময় প্রাসঙ্গিক আইইসি সামগ্রী দেখানো যেতে পারে। অর্থাৎ এখানে যে মেন টপিক ছিল সেটা হলো যে স্বাস্থ্যকর জীবনযাত্রা, এখানে আপনারা দেখলেন। তো স্বাস্থ্যকর জীবনযাত্রার এখন যেহেতু এই বর্ষাকাল প্রায় আসতে চলেছে, তো বর্ষাকালে ডেঙ্গু রোগটি কিন্তু গ্রামাঞ্চলে খুব বেশি দেখা যায় এবং ডেঙ্গু এমন একটি রোগ যেটাকে হাড় ভাঙা জ্বর বলা হয়। তো ডেঙ্গু এমন একটি রোগ যেটির কারণে কিন্তু প্রচুর মানুষের মৃত্যুও ঘটে। তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে, গ্রামে যে আপনারা সভা একটা বসাতে পারেন অথবা বাড়িতে বাড়িতে গিয়ে, অর্থাৎ আপনার এই সেন্টারের যে এলাকা রয়েছে সেই এলাকাতে আপনারা বাড়ি বাড়ি গিয়ে সেখানে যে ডেঙ্গু সচেতনতামূলক যেসব কথাগুলো সেগুলো বলতে পারেন, বা ডেঙ্গু থেকে আমরা কিভাবে বাঁচতে পারি তারও ডিটেলস আমি আপনাদেরকে এখানে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। এবং তারপর এখানে কি বলা রয়েছে দেখুন, যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অনুমোদিত আইইসি সামগ্রী, অর্থাৎ এখানে আপনারা কি কি বলতে পারেন তার একটা ডিটেলস বলা রয়েছে। তো প্রথমে বলা রয়েছে মূল আলোচ্য বিষয় যেটা, যে বাড়ির ভেতরে ও চারপাশে জমা জল অপসারণ। অর্থাৎ আমরা জানি মশা যেখানে জমা জল থাকে সেখানে কিন্তু খুব বেশি পরিমাণে জন্মায় এবং যে মশার লার্ভাগুলো সেখান থেকে সে মশায় তৈরি হয়। তো সেখানে প্রচুর পরিমাণে যেহেতু মশা তৈরি হয়, সেই জন্য যেখানে জল জমা থাকছে অর্থাৎ বাড়ির চারিপাশে বা বাড়ির যে কোনো ভেতরে হতে পারে, সেই জলটাকে কিন্তু অপসারণ করতে হবে। অর্থাৎ মেন কথা হলো যে বাড়ির আশেপাশে জল জমতে দেওয়া যাবে না। 2 নম্বর পয়েন্ট বলা রয়েছে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বজ্র সঠিকভাবে নিষ্পত্তি। অর্থাৎ বাড়ির চারপাশটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে, জঙ্গল গাছপালা এইসব যেন না থাকে এবং যে বজ্র পদার্থগুলো রয়েছে সেগুলোকে একদম নিষ্পত্তি, অর্থাৎ সেগুলো ঠিকঠাকভাবে নষ্ট করতে হবে যাতে পরিবেশটা ঠিকঠাকভাবে সুস্থ স্বাভাবিক থাকে। তারপর 3 নম্বরে বলা রয়েছে মশা প্রতিরোধে মশারি, রিপেলেন্ট এবং পুরো হাতা জামা অর্থাৎ পোশাক ব্যবহার। অর্থাৎ এখানে মশা প্রতিরোধ করার জন্য মশারি ইউজ করা যেতে পারে এবং রিপেলেন্ট বলতে বোঝায় যে মশা তাড়ানোর জন্য বিভিন্ন রকমের প্রাকৃতিক যে তেল সেটাকে বলা যায় এবং ফুল হাতা জামা পরার কথাও কিন্তু বলা হচ্ছে। 4 নম্বরে এখানে বলা হচ্ছে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা ইত্যাদি উপসর্গ দ্রুত শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসার পরামর্শ নেওয়া। অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনার বাড়ির কোনো সদস্য বা সদস্যার জ্বর, মাথা ব্যথা এবং শরীর ব্যথা করছে, তৎক্ষণাৎ কিন্তু সময় ব্যয় না করে তৎক্ষণাৎ তাকে আপনাদের কাছে যে প্রাথমিক চিকিৎসালয় রয়েছে সেখানে নিয়ে যেতে হবে।
তারপরে বলা রয়েছে ৫ নম্বরে যে নিয়মিত ভেক্টর নিয়ন্ত্রণ, স্যানিটেশন কার্যক্রমে সমাজের সচেতনতা ও অংশগ্রহণ। অর্থাৎ নিয়মিত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, এটাই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এটা কিন্তু অবশ্যই AWW দ্বারা পরিচালিত হবে। এবার আমি আপনাদেরকে একটা PDF ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি কি বলবেন, অর্থাৎ এই যে ডেঙ্গুটা এটা কেন হচ্ছে এবং কি থেকে হচ্ছে, কি কি করলে আমরা সেই যে ডেঙ্গু রোগটা রয়েছে সেটা থেকে প্রতিরোধ করতে পারবো। তো আমি একটি PDF ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ব্যাপারটা বুঝতে এবং বোঝাতে খুবই সহজ হয়। তো এখানে আমি একটা কিছু পয়েন্ট দিয়ে ছোট্ট একটা PDF তৈরি করেছি। প্রথমে আমরা দেখে নেব বাহক, অর্থাৎ এই যে ডেঙ্গুটা এটা কি থেকে ছড়াচ্ছে। তো প্রথমত এটা এডিস নামক একটি মশা থেকে এই ডেঙ্গুটা ছড়ায় এবং এই যে মশাটা, এই মশাটা কিন্তু সবসময় কামড়ায় না, অর্থাৎ রাত্রে যেই মশাটা কামড়ায় সেটা কিন্তু একদমই এডিস মশা নয়। এডিস মশা কামড়ায় সন্ধ্যার দিকে এবং ভোরবেলার দিকে, যে সময়টা, এই দুটো সময় কিন্তু এডিস মশার উপদ্রব খুব বেশি দেখা যায়। এই যে এখানে দেখুন পয়েন্ট লেখাই আছে যে দিনের বেলায় কামড়ায়, অর্থাৎ অন্যান্য অনেক মশার মতো নয়, এরা দিনের বেলায় আক্রমণাত্মকভাবে কামড়ায় এবং ভোরবেলা এবং সন্ধ্যার গোধূলির আগে সবচেয়ে বেশি সক্রিয় থাকে। অর্থাৎ যেটা একটু আগে আমি বললাম যে ভোরবেলার দিকে এবং সন্ধ্যাবেলার দিকে যেই মশাটা কামড়ায় সেটাই কিন্তু এডিস মশা, আর সেটাই কিন্তু এই যে ডেঙ্গু রোগের মূল বাহক। তারপর এখানে বলা রয়েছে যে সংক্রমণ চক্র, অর্থাৎ এটা কি ছোঁয়াচে রোগ নাকি এটা কিভাবে হয়, তো সেটা আমরা দেখে নেব। এটা কিন্তু ছোঁয়াচে রোগ নয়। অনেকের হয়তো মনে ভীতি থাকতে পারে যে ওর ডেঙ্গু হয়েছে, ওর কাছে আমি যাব না, তাহলে ওর থেকে আমার মধ্যেও সেই ডেঙ্গুটা ছড়িয়ে যাবে। এটা কিন্তু একদমই নয়। এখানে বলা রয়েছে দেখুন যে কোনো ব্যক্তির রক্তে আগে থেকেই ভাইরাসটি থাকলে তাকে কামড়ানোর মাধ্যমে একটি মশা সংক্রমিত হয়। এরপর সংক্রমিত মশাটি অন্য কোনো ব্যক্তিকে কামড়ানোর মাধ্যমে ভাইরাসটি ছড়াতে পারে। অর্থাৎ ধরুন কোনো একটি ব্যক্তি রয়েছে এবং সেই ব্যক্তির এই যে ডেঙ্গুর যে ভাইরাসটি সেটি তার বডিতে রয়েছে, তাহলে একটা মশা এসে তাকে কামড়ালো এবং সেই মশাটা কিন্তু সংক্রমিত হলো, অর্থাৎ সেই যে মশাটা সেই যে ডেঙ্গুর যে বাহক, অর্থাৎ সেই ডেঙ্গুর যে ভাইরাসটা সেটা তার শরীরে নিল এবং সেই মশা যখন আরেকজন ব্যক্তিকে যখন কামড়াবে তখন কিন্তু তার মধ্যে সেই ডেঙ্গুটা আবার ছড়াবে। অর্থাৎ এমন নয় যে এই মানুষটা যদি এই মানুষটার কাছে চলে আসে তাহলে ডেঙ্গু ছড়াবে, এমনটা নয়। অর্থাৎ সেই যে বাহক, এখানে একজন বাহকের প্রয়োজন হয়, সেটা হলো এই এডিস মশাটা। তো এই এডিস মশাটাই ডেঙ্গুর যে ভাইরাস সেটা বহন করে। তো আশা করছি বোঝাতে পেরেছি। আর এই সচেতনতাটা অবশ্যই কিন্তু বলবেন, কেননা ফ্যামিলিতে অনেকের হয়তো ডেঙ্গু হয়েছে, সেহেতু তার কাছে কম যায় এবং সে হয়তো ভাবে যে তার ডেঙ্গু হয়েছে মানে তার শরীর থেকে আমার শরীরে ছড়াবে। বিষয়টা কিন্তু এমন একদমই নয়। সেই মশা যদি তাকে কামড়ায় তবেই সেই যে এডিস মশাটা যদি কামড়ায় তবেই তার শরীরে ডেঙ্গু যে রোগটি সেটি দেখা দেবে। এবং তারপরে এখানে সরাসরি সংক্রমণের কথা কি বলা রয়েছে দেখুন, যে সাধারণ সর্দি বা ফ্লুয়ের মতো ডেঙ্গু সরাসরি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়াতে পারে না। এটা হয়তো অনেকেই জানেন না, যেটা আমি বারবার করে বলছি। তবে বিরল ক্ষেত্রে গর্ভবতী ব্যক্তিরা গর্ভাবস্থা বা প্রসবের সময় তাদের শিশুদের মধ্যে এটি সংক্রমণ হয়। অর্থাৎ এটা গর্ভাবস্থায় দেখা যায়, যারা গর্ভবতী রয়েছে, যে তার হয়তো বাচ্চা যখন প্রসব হচ্ছে তখন হয়তো সে গর্ভবতী মায়ের থেকে বাচ্চার শরীরে আসে। এটার খুব মানে ১০০টার মধ্যে হয়তো একটা হয়, এরকম এক্সেপশনাল এক একটা কেস দেখা যেতে পারে। তারপর এখানে বলা রয়েছে যে মশার এই যে বংশবৃদ্ধি সেটা আমরা কিভাবে রোধ করব, অর্থাৎ এই যে এডিস মশার এত উপদ্রব সেটা আমরা কিভাবে প্রতিরোধ করব। তো একটু আগে যেগুলো বলছিলাম যে জল জমতে দেওয়া যাবে না, অর্থাৎ যেই জায়গাতে জল জমবে সেই জায়গাটা কিন্তু এমন তো জায়গা তৈরি করা যাবে না যেখানে বাড়ির চারিপাশে জল জমছে। তারপর বলছে পাত্র পরিষ্কার রাখা, অর্থাৎ বাড়িতে জলের ট্যাঙ্ক, এসি বা ফ্রিজে জল কিন্তু জমতে দেওয়া যাবে না, সেটাকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আঙিনা ও ছাদ, এখানে আঙিনা, ছাদ বা বাড়ির বা বাগানের আনাচে কানাচে কিন্তু আবর্জনা, অর্থাৎ যেসব গাছপালা জমে যেসব নোংরাগুলো বা আবর্জনাগুলো হয় সেগুলো একদমই হতে দেওয়া যাবে না। আচ্ছা, এবার বলা রয়েছে যে মশার কামড় থেকে সুরক্ষা, অর্থাৎ মশা যে কামড়াচ্ছে সেটা থেকে কিভাবে সুরক্ষা আপনি পেতে পারেন। তো এডিস মশা যেহেতু দিনের বেলায়, অর্থাৎ বিশেষ করে সকালে এবং সন্ধ্যা বা বিকেল বলতে পারেন, সে সময়টা কামড়ায়, সেহেতু নিজেকে আপনারা সুরক্ষিত রাখবেন। ফুল হাতা জামা, যেটা একটু আগে আমি বলে দিয়েছি পয়েন্ট, আর ডিটেলস বলছি না। মশা নিবারণ ব্যবহার, অর্থাৎ এখানে যেগুলো বলছিলাম যে বিভিন্ন রকমের যে প্রাকৃতিক তেল রয়েছে বা কাপড় বা ত্বকে আপনারা সেই যে তেলগুলো যেটাকে বলছিলাম
যে রেপেলেন্ট বলে, তো সেই রেপেলেন্ট তেলগুলো আপনারা অনেকে ইউজ করার জন্য সাজেস্ট করতে পারেন। এরপর বলা রয়েছে দরজা জানালা বন্ধ রাখা, অর্থাৎ দিনের বেলায় মশা যেন ঘরে ঢুকতে না পারে সেই দিকে লক্ষ্য রাখুন। এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই বলবেন। এবং বলা রয়েছে যে মশারি ব্যবহার, অর্থাৎ দিনের বেলা ঘুমোলেও কিন্তু মশারি ব্যবহার করা উচিত। তারপর এখানে বলা রয়েছে ডেঙ্গু হলে কি কি করতে হবে, অর্থাৎ আপনার যদি কোনো কারণবশত ডেঙ্গু হয়ে যায় তাহলে আপনি সেই ক্ষেত্রে কি কি করতে পারেন। তো যদি কারোর ডেঙ্গু হয় তাহলে অবশ্যই অবিলম্বে তাকে যে প্রাথমিক চিকিৎসালয় সেখানে তো নিয়ে যেতেই হবে। এবং কি বলা রয়েছে যে চিকিৎসকের পরামর্শ, অর্থাৎ উপসর্গ দেখা দিলেই ডাক্তারবাবুর কাছে আপনারা ডেঙ্গু পরীক্ষা অবশ্যই করাবেন। এবং তারপর তরল খাবার গ্রহণ, অর্থাৎ এখানে কিন্তু যেহেতু এটা একটা হাড় ভাঙা জ্বর বলা হয় ডেঙ্গুকে বাংলা ভাষায়, তো সেহেতু তার শরীরে জ্বর থাকলে কিন্তু তার শরীরে সব রকমের সমস্যা দেখা দেবে। তো তাকে প্রচুর পরিমাণে তখন জল খেতে হবে, প্লাস ডাবের জল, ফলের জুস, ওআরএস পান করে শরীরের জলের ভারসাম্য বজায় রাখতে হবে। অর্থাৎ তার শরীর যেন কখনোই কোনোভাবে ডিহাইড্রেট না হয়ে যায়, অর্থাৎ তার শরীরে জলের যে ভারসাম্যটা সেটা কিন্তু অবশ্যই বজায় রাখতে হবে। কিসের মাধ্যমে? সেটা জল হতে পারে, ডাবের জল, ওআরএস হতে পারে এবং ফলের জুস। তো এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং ওষুধ হিসেবে শুধুমাত্র এখানে প্যারাসিটামলের ইউজের কথা বলা রয়েছে, অবশ্যই সেটা ডাক্তারবাবুর পরামর্শ অনুসারে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ডেঙ্গুর যে আপনাদের কি আপনাদেরকে আলোচনা করতে হবে, এবং আপনাদের এটা একটা সার্ভে টাইপের আপনাদের অ্যাক্টিভিটি বলতে পারেন। তো সেই মতো আপনারা ছবি তুলে রাখবেন। তো এবার আমরা জন আন্দোলন পোর্টালে কি থিম এবং অ্যাক্টিভিটি পুট করব সেটা দেখে নিচ্ছি। তো জন আন্দোলনে আপনাদের 27 তারিখের থিম এবং অ্যাক্টিভিটি দেওয়ার জন্য জন আন্দোলন পোর্টালে এসে প্রথমে আপনারা থিম হিসেবে সিলেক্ট করবেন। একদম শেষে যে অপশানটা রয়েছে আদার্স, এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন অ্যাজ আ 27 তারিখের থিম। তো আমরা এখানে 27 তারিখের থিম হিসেবে আদার্স সিলেক্ট করে নেব এবং লেভেলটা অবশ্যই এডব্লিউসি লেভেল। এরপর আপনারা নিজ নিজ যে এলাকা রয়েছে অর্থাৎ এডব্লিউসি রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটিতে এখানে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা, অর্থাৎ একটি মাত্রই পয়েন্ট রয়েছে এখানে, এই পয়েন্টটাই আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে কি বলা রয়েছে দেখুন, আইইসি ডিসেমিনেশন অ্যান্ড ডিসপ্লে অ্যাট এডব্লিউসিএস স্কুল অ্যান্ড হেলথ ফ্যাসিলিটিস, অর্থাৎ এই যে অ্যাক্টিভিটিটা রয়েছে এই অ্যাক্টিভিটিটা আমরা সিলেক্ট করব 27 তারিখের। তো অ্যাক্টিভিটি এখানে আপনারা সিলেক্ট করে নেবেন এবং ডেটটা অবশ্যই আপনারা যে 27 তারিখের ডেট এখানে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই ডেটটা সিলেক্ট করবেন। এবং সিলেক্ট করার পর আপনাদের পার্টিসিপেশন ডিটেলস দেবেন এবং দেওয়ার পর ছবি। তো ছবির ক্ষেত্রে আপনারা সার্ভে করছেন এমন কোনো ছবি আপনারা অবশ্যই দেবেন এবং যেটা এই যে থিম রয়েছে এবং থিমের সঙ্গে অবশ্যই উপযুক্ত একটি আপনাদের অ্যাক্টিভিটির ছবি হওয়া চাই। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে 27 তারিখের থিম এবং অ্যাক্টিভিটি এবং কিভাবে আপনারা সেই দিনটিকে পালন করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।